নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আগেও আমি আলোচনা করেছি, কিন্তু এগুলো রিল পোস্ট করার জন্য রিপিট করছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই শুনবেন। আজকের টপিক হচ্ছে অস্টিও আর্থারাইটিস বা অস্থি সন্ধির প্রদাহ। অস্টিও আর্থারাইটিস বা অস্থি সন্ধির প্রদাহ। তো টপিকটা যদি ভালো লাগে, আপনাদের কাজে লাগে, অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি অবশ্যই ভালো লাগে। তাহলে অবশ্যই দেখুন, শুনুন। তো আসি টপিকে। অস্থি সন্ধির প্রদাহ ইহা একটি সন্ধির অতি সাধারণ রোগ। সন্ধির তরুণাস্থি সমূহের ক্ষয়, অস্থি সন্ধির তরুণাস্থি সমূহের ক্ষয় ও সন্ধি প্রান্তের ও তরুণাস্থি কলার নিচে রাসায়নিক পরিবর্তন ঘটে। ফলে ওই অংশ সমূহের প্রদাহের সৃষ্টি হয়। সন্ধির মধ্যস্থ সাইনোভিয়াল মেমব্রেন প্রদাহিত হলে বলা হয় সাইনোভাইটিস। সাইনোভিয়াল মেমব্রেন প্রদাহিত হলে তাকে বলা হয় সাইনোভাইটিস। আর সব টিস্যুর প্রদাহকে বলা হয় আর্থারাইটিস। যদি সাইনোভিয়াল মেমব্রেনের প্রদাহিত হয় তাহলে তাকে বলে সাইনোভাইটিস। আর সন্ধি মধ্যস্থ সব টিস্যুর যে প্রদাহ হয় তাকে বলা হয় আর্থারাইটিস। তো আর্থারাইটিস ব্যাপারটা কি, মোটামুটি একটা বেসিক আইডিয়া পাওয়া গেল। কঙ্কালতন্ত্র এই রোগের ফলে আক্রান্ত হয়। 40 বছরের ঊর্ধ্বে এই রোগ হতে বেশি দেখা যায়। স্ত্রী পুরুষ উভয়ই সমান হারে এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। জৈব রাসায়নিক বা জৈব যান্ত্রিক রোগের কারণে আসছি। জৈব রাসায়নিক বা জৈব যান্ত্রিক জৈব রাসায়নিক বা জৈব যান্ত্রিক রোগের কারণগুলোর মধ্যে অনেক কিছু আছে। জৈব যান্ত্রিক বা বায়োমেকানিক্যাল রোগ প্রতিরোধক বিষয়ক কারণ এই রোগ সৃষ্টির মূলে রয়েছে। সন্ধিতে আঘাত, সন্ধিতে ক্ষত, দীর্ঘদিন থাকা, সন্ধি মচকানো বা ভাঙা, দীর্ঘদিন চিকিৎসা না করা, গনোরিয়া বা যক্ষা রোগে ভোগা প্রভৃতি কারণে এই রোগ হতে পারে। তাহলে অস্টিও আর্থারাইটিস কি কারণে হতে পারে? জৈব কারণ, রাসায়নিক কারণ, তাছাড়া সন্ধিতে আঘাত লাগা, সন্ধিতে ক্ষত, দীর্ঘদিন থাকা, এমনকি সন্ধি মচকানো বা ভাঙা, তা দীর্ঘদিন চিকিৎসা না করা, গনোরিয়া বা যক্ষা রোগে ভোগা প্রভৃতি কারণে অস্টিও আর্থারাইটিস হতে পারে। তো রোগের লক্ষণগুলো কি? অস্টিও আর্থারাইটিস হলে কি কি লক্ষণ দেখতে পারবেন, বুঝতে পারবেন যে অস্টিও আর্থারাইটিসই হয়েছে। ধীরে ধীরে সন্ধিতে যন্ত্রণা হতে থাকে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে যন্ত্রণা হতে থাকে। যতদিন যায় তা বাড়তে থাকে। সন্ধি ফুলে ওঠে, দপদপানি যন্ত্রণা হয়। অনেক সময় যন্ত্রণা অসহ্য হয়ে পড়ে। শরীর দুর্বল হওয়া, মেজাজ খিটখিটে হওয়া লক্ষ্য করা যায়। আক্রান্ত সন্ধির নড়াচড়া করার ক্ষমতা কমে যায় ও নড়াচড়ার সময় কটকট শব্দ করে। মানে ছোট বড় সন্ধিগুলোর মধ্যে কটকট, যেমন হাঁটুর মধ্যে কটকট আওয়াজ হতে পারে। বিভিন্ন রকম ছোট বড় সন্ধিতে কটকট মানে কি, ডিজেনারেশন হয়ে যায়, ক্যালসিয়াম কমে যায়। তো অস্থি সন্ধির ভেতরে যে ক্যাপাসিটি বা ক্ষমতা, সেইগুলো অনেক অংশে কমতে থাকে, ক্ষমতাগুলো। তো ওই সব ক্ষেত্রে দেখা যায় কটকট আওয়াজটা হয়। তো আপনারা একটা জিনিস বিচার রাখবেন সবসময়, যে ক্যালসিয়ামটা শরীরে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা। আর একটা জিনিস, ক্যালসিয়ামের সাথে সঙ্গে ভিটামিন D3, ক্যালসিটেরল, K27, এইগুলো হচ্ছে অর্থোপেডিক মানে হাড়ের ক্ষেত্রে খুব উপকারী। তো এই ধরনের যদি খাদ্য খাবারও আপনারা গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের পক্ষে খুব উপকার। আনুষঙ্গিক চিকিৎসার মধ্যে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ফিজিওথেরাপি, হালকা ব্যায়াম খুব উপকারী। আর গরম জলে সেক দেওয়া খুব ভালো। পুষ্টিকর সহজপাচ্য খেতে হবে। আর কোষ্ঠ পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। যদি কারোর দেখা যায় অস্টিও আর্থারাইটিস ঘাড়ে হয়েছে বা সার্ভাইকালে হয়েছে, তো সার্ভাইকালে হলে ফরওয়ার্ড বেন্ডিংটা যত মাত্রায় অ্যাভয়েড করতে হবে। কিন্তু ঘাড়ের যে নর্মাল ফ্লেক্সিবিলিটি যেসব কাজ, সেই সব কাজগুলো কিন্তু যথাযথ অটোমেটিকই হবে। আর মুভমেন্টগুলো একটু হালকা ফুলকা করতে হবে। একদমই যদি জয়েন্টগুলো মুভমেন্ট আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু রোগ আরও বাড়াবাড়ি হবে।
আর খাদ্য খাবারের মধ্যে কিছু টুইস্ট আনতে হবে, ক্যালসিয়াম জাতীয় ছোট ছোট জ্যান্ত মাছ, তারপরে ফল, এইগুলো খেতে হবে। আর সঙ্গে সবজিও প্রচুর পরিমাণে খেতে হবে। যদি ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তাহলে দেখা যাবে ইউরিক অ্যাসিডের জন্য আপনারা মাটির তলার জিনিসগুলো একটু কমই খাবেন, কারণ বাতগঠিত রোগে ইউরিক অ্যাসিডের প্রবলেমটা খুব বাড়াবাড়ি হয়ে দাঁড়ায়। তো ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকলে আপনাকে ওই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে নিতে হবে। তো আজকের মতো এইটুকু বন্ধুরা, যদি ভালো লাগে আবার ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।